এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। আমি এখন রয়েছি অজয় নদীর ধারে। জয়দেবের কেঁদুলি মেলা দেখতে এসেছিলাম। তো এখানে বহু মানুষ আজকে সংক্রান্তিতে, মকর সংক্রান্তি উপলক্ষে স্নান করছে। বহু মানুষ, মানে এখানে মানুষের ছয়লাভ হয়ে গেছে। এটা এখন হচ্ছে অজয় নদীর ধারে কদমকুণ্ডি ঘাট। তোমরা কোথা থেকে এসছো গো? কোথা থেকে? পরশু এসছো সালার থেকে? কদিন থাকবে? ভিডিওটা শুরুতেই দেখে বুঝতে পেরেছেন আজ চলে গেছিলাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, বীরভূম জেলার জয়দেবের কেঁদুলি মেলা, বা বলা চলে জয়দেবের মেলা। এই মেলাটি প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির ঠিক আগের দিন থেকে শুরু হয় এবং তারপর পৌষ সংক্রান্তি ও পয়লা এবং দোসরা মাঘ মাস এই 4 দিন যাবৎ চলে। এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন মেলাও বটে। প্রায় 700 বছরের পুরনো মেলায় কীভাবে গেলাম, কোথা থেকে গেলে আপনারা তাড়াতাড়ি মেলায় পৌঁছাতে পারবেন, কোথায় থাকবেন, খাবেন, এসব জানার জন্য অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। অন্যান্য দিনের মতো এবারেও আমি বেরিয়ে পড়েছিলাম আমার একদম বাড়ির কাছে স্টেশন দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর থেকে সকাল 7:15 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি শিয়ালদার পর প্রথম স্টপেজ যায় দক্ষিণেশ্বর, তারপর বর্ধমান, তারপর দাঁড়ায় একেবারে বোলপুরে। এই ট্রেনটিতে করে গেলে খুব সহজেই আমি বোলপুর চলে যেতে পারি। তো এই ট্রেনটির জন্য আমি দক্ষিণেশ্বরে চলে আসি। সকাল 7:15 দক্ষিণেশ্বর থেকে ছাড়ে এবং ভাড়া পড়ে যন্ত্রটি জেনারেলে 70 টাকা। খুব তাড়াতাড়ি আমি সহজে চলে যেতে পারি বোলপুরে। দেন ওখান থেকে যাব অটো করে মেলা স্পট। আজকে আমার গন্তব্য হচ্ছে জয়দেব কেঁদুলি মেলা, যেটা পশ্চিমবঙ্গের সবথেকে দ্বিতীয় বৃহত্তম মেলা বলা চলে। তো জয়দেব মেলা যাওয়ার জন্য যেতে হবে বোলপুর শান্তিনিকেতন। তার জন্য সকাল 7:15 চলে এসেছি এখান থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ধরার জন্য। এটা দক্ষিণেশ্বরে দাঁড়ায় শিয়ালদার পর, তারপর বর্ধমান, তারপর শান্তিনিকেতন, বোলপুর। তো এটা সবথেকে ইজিয়েস্ট রাস্তা, মানে বিকজ শান্তিনিকেতন যাওয়ার অনেক ট্রেন আছে, এরপরেও বেশ কয়েকটা ট্রেন রয়েছে, বাট আমি এই ট্রেনটাই প্রেফার করি বিকজ এটা আমার বাড়ির একদম কাছে। আমাকে না যেতে হচ্ছে শিয়ালদা, না যেতে হচ্ছে হাওড়া, না ব্যান্ডেল। তো এটা অনেক ইজি। এখান থেকে ধরলে একেবারে স্ট্রেট বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন। মাঝখানে কোথাও দাঁড়াচ্ছে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর শীতের সকাল ঠিকই, তবে এখন মোটামুটি ভালোই লোক আছে স্টেশনে। দেখতেই পাচ্ছেন স্টেশনে ভালো লোক আছে। এখন ডানকুনি শিয়ালদা এসে দাঁড়িয়েছে, এটা ডানকুনি যাচ্ছে। এরপরেই আসবে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা সপ্তাহে 3 দিন চলে, আর 3 দিন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। অবশ্যই এবছর আমি সংক্রান্তি, আজকে 14ই জানুয়ারি, আমি সংক্রান্তির দিনে যাচ্ছি জয়দেবের মেলা দেখতে। জয়দেবের মেলা পৌঁছানোর জন্য ফার্স্টে শান্তিনিকেতন যাব, দেন সেখান থেকে বাসে করে প্রায় অলমোস্ট 1 ঘন্টা মতো লাগবে জয়দেবের মেলা নামিয়ে দেবে। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স জয়দেবের মন্দির। এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, বিশাল বড় আয়োজন হয়ে থাকে। অন্য জায়গায় এখন 7:08 করেছে, বাট সেটা 7:24 আসছে। এমনি এখন শীতকাল, কুয়াশা আছে, সো একটু লেট করলো। মানে জেনারেল পড়বে, জেনারেলে টিকিট এসি রিজার্ভেশন আমি করিনি, তৎকালেও দেখিনি। একটু বলে রাখা ভালো, যারা শিয়ালদা থেকে যাচ্ছেন তারা অবশ্যই শিয়ালদা থেকে সকাল 6:50 ট্রেনটা ধরতে পারেন, অথবা যদি মনে করেন অত সকালবেলায় গিয়ে পৌঁছানো সম্ভব না শীতের সকাল বলে, তাহলে এরপরে আরেকটা ট্রেন আছে যেটা 7:20 ছাড়ে শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেস, সেটা করেও আপনারা যেতে পারেন। মাতারা এক্সপ্রেস যায় নৈহাটি হয়ে, তাহলে শিয়ালদার পর নৈহাটি, দিন ব্যান্ডেল হয়ে তারপর বর্ধমান যাচ্ছে। সেক্ষেত্রে 8:30টার সময় সেই ট্রেনটি দাঁড়ায় ব্যান্ডেলে। এছাড়া হাওড়া থেকে আপনারা বন্দে ভারত তো পাচ্ছেনই, তারপর মোটামুটি 9টা নাগাদ রয়েছে আরেকটা ট্রেন, সেটা হাওড়া থেকে ছাড়ছে। 10টা থেকে আছে শান্তিনিকেতন এক্সপ্রেস। তো এইগুলো সবই কম বেশি 12টা সাড়ে 12টার মধ্যে বোলপুর ঢুকিয়ে দেয়। দেন সেক্ষেত্রে আপনারা 3টার মধ্যে পৌঁছাতে পারেন মেলা স্পটে। তবে আমি এটাই বলবো যে একটু সকাল সকাল যান, তাহলে দিনের আলো থাকতে থাকতে মেলার যে এনভায়রনমেন্ট, মেলার যে পরিবেশ, এই গ্রামের মাটির মেলা বলতে যেটা বোঝায়, সেটা খুব সহজেই আপনারা ফিল করতে পারবেন। বোলপুর শান্তিনিকেতন নেমে গেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে 9:42। দক্ষিণেশ্বরে উঠেছিলাম 7:25 ট্রেনটা ছেড়েছিল। 140 কিলোমিটার রাস্তা
তো বোলপুরে নেমে গেলাম। 140 কিলোমিটার রাস্তা, আসতে আমার সময় নিল অ্যারাউন্ড 2.5 ঘন্টার কাছাকাছি। 7:20 দক্ষিণেশ্বর থেকে ছেড়েছিল, দেন এখানে নামলো। এবার বোলপুর এখান থেকে আমি টোটো করবো, করে চলে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে। দেন ওখান থেকে আমি বাস স্ট্যান্ড থেকে আমি ওখান থেকে ধরবো, ধরে যাবো হচ্ছে আপনার অজয় কেন্দুলি মেলা, অজয় নদের ধারে যে কেন্দুলি মেলা, জয়দেব মেলা। দেখা যাক কতক্ষণ লাগে। বোলপুর স্টেশন থেকে আপনারা ডিরেক্ট কেউ যদি মনে করেন যে অজয় নদের ধারের জয়দেব মেলা যাব বলেন যদি, তাহলে টোটো যারা থাকেন ওখানে তারা মোটামুটি একদম জবাই করবে। 700-800 টাকার কমে কেউ ভাড়া বলছেই না, মানে 4 গুণ 5 গুণ এরকম কেস হয়ে যাচ্ছে এক একজনের ক্ষেত্রে, মানে প্রচুর টাকা ভাড়া। মানে আপনি যদি সিঙ্গেলও যান তাহলে আপনাকে বলবে 800 টাকা ভাড়া দিতে হবে। তো সেটা মানে এক্সেসিভ ভাড়া নিচ্ছে যাকে বলে। তো সেই ভুলটা কেউ করবেন না। তারা যাই বলুক না কেন, অনেক দূর, অনেক সময় লাগবে, এসবে ফাঁদে পা দেবেন না। বোলপুর স্টেশন থেকে নেমে ওখান থেকে টোটো করবেন, বলবেন বাস স্ট্যান্ড যাবো, 10 টাকা ভাড়া নেবে, 2.5 কিলোমিটার রাস্তা। বাস স্ট্যান্ডে চলে আসবেন, শান্তিনিকেতন বাস স্ট্যান্ড। দেন সেখান থেকে আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম বাস মানে অহরহ ছাড়ছে, লাইন পড়ছে, ভিড় আছে, যেহেতু সংক্রান্তির দিনে আমি গেছি, ভিড় প্রচুরই ছিল সকালবেলায়। বাট আপনারা সেই ভুলটা করবেন না, বাস স্ট্যান্ডে চলে আসুন। বাসে করে আপনার 40 টাকা, কোনো কোনো বাসে 50 টাকা ভাড়া নিচ্ছে। এটা ঠিক কথা যে একদম মেলার স্পটে হয়তো নামবে না, 1.5 কিলোমিটার আগে নামতে হবে, সেটা আপনাকে হাঁটতে হবে। তো আমি বাসে করে যাইনি, আমি গেছিলাম অটোয় করে, অটোতে ভাড়া নিচ্ছিল 80 টাকা। অটোতে আসলে একটা সুবিধা হচ্ছে যে অটো কিন্তু আপনাকে মেলার স্পট থেকে অনেকটাই কাছে নামাচ্ছে। বাসের ক্ষেত্রে কিন্তু অনেকটা দূরে নামাচ্ছে, সেক্ষেত্রে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। অটো হলে ওই 500 থেকে 600 মিটার মতো হাঁটতে হবে। আর সুবিধা হচ্ছে এটাও যে অনেকজন মিলে গেলেও অটোতে আমরা বলে ম্যানেজ করে রাস্তার ধারে প্রচুর খাবার হোটেল আছেন, সেখান থেকে খেয়ে নিতে পারবেন। বা বাস স্ট্যান্ডেও আপনারা খাবার অনেক দোকান পেয়ে যাবেন, সেটা খেয়েও আপনারা যেতে পারেন। বিকজ বোলপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু অটোতেও প্রায় 40-45 মিনিট সময় লাগবে, বাসে কম বেশি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো এই করতে করতে আমরা চলে আসি একবারে জয়দেবের মেলাতে। কেন্দুলি জয়দেব মেলা যেটা, এটা হচ্ছে ইলামবাজার থেকে প্রায় 17 কিলোমিটার কাছাকাছি আরও যেতে হবে। মানে বোলপুর স্টেশন থেকে 16 কিলোমিটার হচ্ছে ইলামবাজার, ইলামবাজার থেকে আরও 14-15 কিলোমিটার যেতে হবে জয়দেবের মেলা। দেন জয়দেবের মেলার এইখানটায় নামিয়ে দিচ্ছে, দেন এখান থেকে এই বাকি রাস্তাটা আমাকে হেঁটে যেতে হয়েছে। দেন সামনেই পড়বে জয়দেবের মন্দির। অটো থেকে নেমে সোজা যে রাস্তাটা পড়বে, গেলে একটা মোড়ের মাথা আসবে, সেখান থেকে বাঁ দিকে টার্ন নিলেই পড়বে এই জয়দেবের মন্দির। এই মন্দিরটি কিন্তু আনুমানিক 700 বছরের প্রাচীন। বাংলা টেরাকোটা কাজ আজও স্পষ্টভাবে বোঝা যায়। লক্ষণ সেনের আমলের সভাকবি জয়দেবকে এই জায়গাটি দিয়েছিলেন সেন বংশের রাজারা। পরবর্তী সময়ে জানা যায় যে বর্ধমানের সাম্রাজ্যের মহারাজরা এটা তৈরি করে দিয়েছিলেন, এবং এই মন্দিরটিতে জয়দেব, তার স্ত্রী পদ্মাবতী এবং শ্রীকৃষ্ণের পূজা আজও করা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আজকে সংক্রান্তির দিনে কি মারাত্মক ভিড় হয়েছে, মানে এক একজন 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টাও লাইন দিচ্ছে। সামনে অজয় নদে স্নান সেরে তারা আসছেন এখানে পুজো দিতে। বিশাল এই মন্দিরে আজও সুন্দরভাবে একই রকমভাবে বাংলা টেরাকোটা কাজ স্পষ্টভাবে বোঝা যায়। এবং এত দেখতেই পাচ্ছেন পেছন দিকে একটি আশ্রম রয়েছে, আর পুরো মন্দিরটি আপনারা সুন্দর করে ঘুরতে পারেন। এই লাইনটা কভার করে ভেতরে ঢুকতে হবে পুজো দেওয়ার জন্য। তো বুঝতেই পারছেন ইতিহাস আজও কথা বলছে এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। জয়দেবের মন্দিরে পুজো দিয়ে এবং দর্শন সেরে আমি বেরিয়ে আসি। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে, মানে এই দিন সংক্রান্তিতে এত ভিড় ছিল ধারণার বাইরে। গত বছর আমি সংক্রান্তির আগের দিন গেছিলাম, এতটা ভিড় পাইনি, কিন্তু এবারে মারাত্মক ভিড়, মানে রাস্তা দিয়ে পা ফেলা যাচ্ছে না। দেন ওখান থেকে সামনেই বেশ কয়েকটা পরপর আশ্রম পড়বে, সেগুলো দর্শন করতে করতে আমি এগিয়ে যাই অজয় নদীর দিকে। মন্দির থেকে বেরিয়েই বাঁ দিকে একটা রাস্তা যায়, সেখানেই পরপর আশ্রমগুলো পড়ে, সেখানে পরপর বাউলের আখড়া চলছে। এছাড়া অজয় নদের ধারেও সেখানেও বাউলের আসর বসেছে, এবং সেগুলোতে দুপুরে বা রাতে যারা থাকছেন তারা সেখান থেকে সেবাও পাবে, মানে দুপুর ও রাতের আহারটাও পাবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় আশ্রম আছে, এই আশ্রমে সকাল থেকেই বিভিন্ন ঠাকুরের নামগান চলছে, কীর্তন চলছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, তারা সেখানে চাটাই পেতে হোক বা কেউ মাদু বিছিয়ে আশ্রমে বসে
ঠাকুরের নাম গান শুনছেন। তাই এটাই হচ্ছে এখানকার মূল বিশেষত্ব, যেটা বাউলের মেলা বলা হয়ে থাকে, যে এখানে বিভিন্ন ধরনের কীর্তন ও বাউলের গানগুলো হয়ে থাকে, সেগুলো শুনতেই মানুষজন বহু দূর দূরান্ত থেকে আসেন এবং সারা রাতব্যাপী এগুলো 3 দিন ধরে চলতে থাকে। এই মেলাটি পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা। এই মেলার সূত্রপাত কীভাবে হয়েছিল একটু ইতিহাসটা জেনে নেওয়া যাক। এখানে স্বয়ং জয়দেব বাস করতেন এবং তিনি সংস্কৃতের একজন গুণী ব্যক্তি ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন। সংস্কৃতে তিনি বিভিন্ন ধরনের গ্রন্থ লিখতেন, লিপিবদ্ধ করতেন। তো প্রথম থেকেই তিনি কৃষ্ণের প্রতি তার ভাবধারা এবং উপাসক ছিলেন। সেজন্য তিনি কোনোদিনই চাননি যে তিনি সংসার ধর্ম করবেন। কিন্তু রীতিমতো বাবা মায়ের চাপ বলুন অথবা তার কৃষ্ণের প্রতি টানের জন্যই একদা তার শ্বশুর তাকে বলেছিলেন যে তার মেয়েকে নাকি স্বয়ং জগন্নাথ বলেছেন বিয়ে করতে। সেই জন্যই তিনি পদ্মাবতীকে বিয়ে করেছিলেন। কিন্তু তার স্ত্রীভাগ্য ভালো থাকার জন্যই জয়দেব আস্তে আস্তে বেশ ভালোভাবেই সংস্কৃতে জ্ঞান অর্জন করতে থাকেন এবং কৃষ্ণের প্রতি তার অমোঘ টান বাড়তে থাকে। গীতগোবিন্দ লেখার সময় তিনি একটা জায়গায় লিখছিলেন যখন, যে কৃষ্ণের সাথে রাধার বিরহ হয় এবং রাধার সে সময় কৃষ্ণের প্রতি একটা অভিমান হয়েছিল। সেই অভিমান ভাঙানোর জন্য তিনি একটা লাইন লিখছিলেন গীতগোবিন্দতে, যাতে লেখা ছিল, স্বরগড়ল খণ্ডনং মম শিরসি মণ্ডলং। তারপরে তিনি কি লিখবেন সেটা আর বুঝে উঠতে পারছিলেন না। এই অবস্থায় তিনি চলে গেছিলেন দুপুরের স্নান সারতে সুদূর কাটোয়াতে। গঙ্গা স্নানের জন্য তিনি রোজই এই কেদুরি থেকে কাটোয়া যেতেন গঙ্গা স্নান সারতে। তা সেরকমই স্নান সারতে গেছেন, আর কিছুক্ষণ পরই দেখেন তার স্ত্রী আবার তিনি ফিরে এসেছেন। তখন তার স্ত্রী বলেন, আপনি তো এই সবে স্নান সারতে গেলেন কাটোয়া, চলে এলেন যে? বলে, শেষের লাইনগুলো লেখার কথা মনে পড়েছে, তাই তিনি লিখতে এসেছেন। এখন আর স্নানে যাবেন না, বলেন যে আমাকে খেতে দাও। বলে তিনি তার থেকে সেই লিপিবদ্ধ পুস্তকটি চেয়ে নেন এবং তাতে লিখতে শুরু করেন। এবার তার স্ত্রী ভাবেন যে হয়তো তার স্বামী ফিরে এসেছেন, সেই জন্য তিনি তাকে আহার পরিবেশন করতে ব্যস্ত হয়ে যান। এরপর তিনি খেতেও বসে পড়েন এবং তিনি আহার গ্রহণ করছেন। এই অবস্থায় হঠাৎ করে তার স্ত্রী দেখেন যে জয়দেব আবার বাড়ি ফিরে এসেছেন। তখন তিনি বলেন যে, আপনি কে? তাহলে ঘরে কে? তখন জয়দেব বলে, মানে আমি তো আপনার তোমার স্বামী। বলছে, না, তাহলে ঘরে আপনার রূপ ধরে কে এসেছে? এবং আপনার কথা অনুযায়ী বলল যে বইটা দাও, তাতে তিনি লিপিবদ্ধ করবেন। বললেন যে আপনার লেখাগুলো মনে পড়েছে। বই কই দেখি বলে তিনি ঘরে ঢোকেন এবং দেখেন যে ঘরে আর কেউ নেই এবং দেখতে পান যার যে লিপিবদ্ধ পুস্তকটি, তাতে শেষ 2 লাইন লেখা রয়েছে, মম দেহি পল্লব মুদ্রণম, অর্থাৎ আমি তোমার চরণে মাথা নত করলাম, তোমার পদ দে। এই বলে তিনি লেখাটা শেষ করলেন এবং কৃষ্ণ রাধার মানভঞ্জন করলেন। এরপর তিনি বুঝতে পারেন যে স্বয়ং কৃষ্ণ তার রূপ ধরে এসেছিলেন এবং শেষের লাইনটা শ্রীকৃষ্ণ নিজেই লিখে গেছেন। তারপর তারা শ্রীকৃষ্ণের প্রসাদ খাবার হিসেবে গ্রহণ করেন। এর দ্বারা বোঝা যায় যে কত টান ছিল কৃষ্ণের প্রতি, যে স্বয়ং কৃষ্ণ তার বাড়িতে এসেছিলেন তার এই লেখাটি সম্পন্ন করতে। এর কিছুদিন পর জয়দেবকে স্বয়ং মা গঙ্গা স্বপ্নাদেশ দেন। তিনি বলেন যে তুমি এত দূরে যাও স্নান সারতে কাটোয়াতে, আর তোমার এই অবস্থায় শরীর এত খারাপ হয়েছে, তুমি বরং আমার দেখতে পাবে তোমার বাড়ির সামনের অজয় নদে। বলে, কিভাবে? বলে, একদিন সকালবেলায় মকর সংক্রান্তিতে একটি জবা ফুল তোমার কোলে এসে পড়বে এবং সেই জবা ফুলটি নিয়ে তুমি যেই না আমাকে স্মরণ করবে, বুঝতে পারবে যে তোমার বাড়ির সামনের এই অজয় নদের গঙ্গা এসেছে এবং জলস্তর বেড়েছে। এমতাবস্থায় তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন মকর সংক্রান্তির ভোরে যে তার বালিশের নিচে একটি জবা ফুল পড়ে আছে। তিনি অবাক হয়ে যান। সেই জবা ফুলটি নিয়ে তিনি যখনই যান দেখতে, দেখেন যে হ্যাঁ, অজয় নদের জলস্তর বেড়ে গেছে, স্বয়ং মা গঙ্গা এখানে এসেছেন এবং সেই মুহূর্তে তিনি নিজেই যান এখানে গঙ্গা স্নান সারতে। এমতাবস্থায় মা গঙ্গা দেবী তখন তাকে স্মরণ করে বলেন, এখানে আমি 2 দিন থাকবো, তোমরা এখানে স্নান করতে পারো। তারপর থেকে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে বলেন যে আজ থেকে আমি একটা মেলার প্রচলন করলাম, যে মেলাতে সবাই এসে গঙ্গা স্নান করতে পারবে এবং মা গঙ্গা এখানে 2 দিন থাকবে। সেই মতোই মকর সংক্রান্তি, 1লা ও 2রা মাঘ ধুমধাম করে মেলা শুরু হয়, যে মেলা আজও একই রকমভাবে চলে আসছে। এবং যেহেতু তিনি কৃষ্ণের উপাসক ছিলেন, সংস্কৃতে বিভিন্ন শ্লোক লিখতেন, তাই তারপর থেকে বাউল গানের প্রচলন শুরু হয় এবং কৃষ্ণকেন্দ্রিক গান আলোচনা সেগুলো চলে আসছে যুগের পর যুগ ধরে। 500 বছর আগে মহাপ্রভু চৈতন্যদেবের আলোড়ন ঘটেছিল, আগমন ঘটেছিল। তারও 200 বছর আগে, অর্থাৎ 700 বছর আগের জয়দেবের স্মৃতি আজও একই রকমভাবে পশ্চিমবঙ্গে রয়েছে, যার টানে বহু মানুষ দূর দূরান্ত থেকে এখনও আসেন দেখতে এই জয়দেবের মেলা কেঁদুলিতে।
এরপর আমি মেলা দেখে এখানে যতগুলো বাউলের আখড়া ছিল তাতে অল্প বিস্তর গান শুনছিলাম এবং পরবর্তী আরেকটা ভিডিও আসবে যেখানে বাউল গান বা বাউল সম্বন্ধে আমি আরও কিছু জিনিস জানতে পারি। বহু ছোট, ছোট বাচ্চারাও তারাও দেখলাম এতে অংশ নিয়েছে। তারা কৃষ্ণের বিভিন্ন কীর্তন আলোচনা করছে। ভালো লাগছিল দেখতে। একটা 10 বছরের ছেলে তো খুব ভালো বলছিল। আর এখানকার স্থানীয় মানুষজনেরা এগুলো সমস্ত মূর্তিগুলো বানিয়ে তারা এই 3 দিন ধরে কিছু আ চাল, ডাল এগুলো সংগ্রহ করেন। মানুষজনেরা দান করে যান। ভালো লাগছিল পরিবেশটা একেবারে মাটির মেলা বলতে যা বোঝায়। তো এখানকার যে সমস্ত বাউলের আখড়াগুলো আছে তাদের দুপুরে সেবার ব্যবস্থা করে থাকে। যারা দূর-দূরান্ত থেকে আসছেন বহু মানুষ বলতে গেলে প্রায় সবাই বিভিন্ন আখড়াতে দুপুর 12টার পর থেকে খাওয়ানো শুরু হয় এবং তাতে সেবা গ্রহণ করে থাকে। তো আমিও সেখানে গেছিলাম একটি আখড়াতে যেখানে দুপুরে খিচুড়ি, তারপর বাঁধাকপির তরকারি, পায়েস এবং তারপর ভাত, একটা তরকারি আরেকটা তার সাথে ডাল, ভাজা, মিষ্টি, বোঁদে সহযোগে ভালোই আহার গ্রহণ করেছিলাম। দেন তারপর বিকেলের ট্রেন ধরে আমি বাড়ি ফিরে আসি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আরেকটা সেকেন্ড পার্ট আসবে যেখানে শুধুমাত্র বাউল কেন্দ্রিক আলোচনা এবং মেলাতে শুধুমাত্র যে এই পার্টটা ছাড়াও আরও একটা পার্টও রয়েছে যেখানে সব ধরনের জিনিসপত্র, রাইডস সেগুলোও রয়েছে। সেটা নিয়ে আমি দেখাবো নেক্সট পার্টে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।